হ্যালো অ্যান্ড ওয়েলকাম ইউ অল টু আওয়ার ইউটিউব চ্যানেল পথের পাঁচালী ক্লাসেস। আজকে আমরা ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারে সমস্থিতি সম্পর্কিত যে তথ্য রয়েছে সেই সম্পর্কে ধারণা লাভ করব। সমস্থিতির যেসব তথ্য রয়েছে সেগুলোও ভাববো এবং সমস্থিতি সম্পর্কে জিনিসপত্র সম্পর্কে আমরা আলোচনা করব। তো ভিডিও শেষ পর্যন্ত থাকবে, বুঝতে পেরে যাবে সেই জিনিসগুলো কী। দেখো, প্রথম টপিক যেটা হবে সমস্থিতি শব্দটির উৎপত্তি বা প্রথম ব্যবহার। ঠিক আছে? সমস্থিতি শব্দটির উৎপত্তি বা প্রথম ব্যবহার। সেকেন্ড টপিক হবে কনসেপ্ট, সমস্থিতির কনসেপ্ট। থার্ড টপিক হবে সমস্থিতি সংক্রান্ত তথ্য এবং শেষে হবে সীমাটোজেনি। যদিও আমরা প্রথম দুটো টপিক আজকে কভার করতে পারবো, যাতে ভিডিও লম্বা না হয়। চলো দেখে নিয়ে যাক সমস্থিতি শব্দের উৎপত্তি। গ্রিক শব্দ আইসোস্ট্যাসি। আইসোস্ট্যাসি বা আইসো, যার অর্থ হলো সমান। আবার দেখে নিই, আইসোস্ট্যাসি, আইসো শব্দের অর্থ হলো সমান এবং স্ট্যাটিয়া শব্দের অর্থ হলো অবস্থা, সমান অবস্থা। এইখান থেকেই তোমার কি হলো সমস্থিতি ধারণাটা আসা গেছে বা সমস্থিতি শব্দের উৎপত্তি হয়েছে। গ্রিক শব্দ আইসোস্ট্যাসি। আমাদের শব্দের উৎপত্তি সম্পর্কে তেমন কিছু ধারণা নেওয়ার দরকার নাই। আমাদের কিছু জিনিস ধারণা নিতে হবে যে সমস্থিতি সম্পর্কে প্রথম কে শব্দটিকে প্রথম ব্যবহার করেন এবং সমস্থিতির মেইন ধারণাটা কি। দেখো, সমস্থিতি শব্দের প্রথম ব্যবহার দিয়েছিলেন বিজ্ঞানী এইডি। ঠিক আছে? বিজ্ঞানী এইরই সমস্থিতি সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন। কিন্তু সমস্থিতির যে বৈজ্ঞানিক বা যুক্তিযুক্ত ধারণা, সেটা কিন্তু ভূবিজ্ঞানী ডাল্টন দিয়েছিলেন 1889 খ্রিস্টাব্দে। অর্থাৎ আমরা সমস্থিতি সম্পর্কে যে ধারণা বা সমস্থিতি শব্দের ধারণা, এটির দুটো পক্ষপাতিত্ব পাচ্ছি। একটি পাচ্ছি প্রাথমিক ধারণা এবং আরেকটি পাচ্ছি বৈজ্ঞানিক ধারণা। প্রাথমিক ধারণা বিজ্ঞানী এইডি 1855 খ্রিস্টাব্দে দিলেন এবং বৈজ্ঞানিক ধারণা দিলেন বিজ্ঞানী ডাল্টন 1889 খ্রিস্টাব্দে, প্রায় 30 বছর বাদ। সমস্থিতি জিনিসটা কি সেটা আমরা বৈজ্ঞানিক ধারণা থেকে আমরা ভালোভাবে বুঝবো। পরবর্তী পর্যায়ে আমরা প্র্যাটের ধারণা এই সম্পর্কে ধারণা লাভ করব। প্রথম দেখে নিই সংজ্ঞা। ভূবিজ্ঞানী ডাল্টনের মতে সমস্থিতি হলো অভিকর্ষ বলের সমতার আদর্শ অবস্থা, যা নিম্নস্থ শিলার ঘনত্ব অনুসারে মহাদেশ ও মহাসাগরের তলদেশের উচ্চতা নির্ধারণ করে। অর্থাৎ একটা জিনিস আমরা বুঝতে পারছি যে শিলার নিম্নস্থ শিলার যে ঘনত্ব আছে, অর্থাৎ তোমার নিম্নস্থ শিলা মানে কি? নিম্নস্থ শিলা মানে হচ্ছে তোমার ভারী থেকে হালকা বা হালকা থেকে ভারী, এই ধরনের জিনিস। ঠিক আছে? এই ধরনের জিনিসকে মানে একদিক থেকে আরেক দিকে নামছে। এই ধরনের ঘনত্ব অনুসারে একটা জিনিস সবসময় মাথায় রাখবে, ঘনত্ব অনুসারে মহাদেশ ও মহাসাগরের তলদেশের উচ্চতার যেটা নির্ধারণ হচ্ছে তাকেই বলা হচ্ছে সমস্থিতির ধারণা। এই জিনিসটা হালকা করে এখানে আমরা জানবো। ভাবো
আবার বুঝি, দেখো এটা হিমালয় পর্বতমালা, এটি মারিয়ানা খাত, এটা সমুদ্র। মারিয়ানা খাতের সবচেয়ে নিচের জায়গা, চ্যালেঞ্জার ডেপ্থ, গভীরতা কত? ১১,০৮৩ মিটার। একটু বাংলা ইংরেজি মিক্স হয়ে গেছে, দাঁড়াও। ঠিক আছে? তো একটা জিনিস লক্ষ্য করে দেখছি আমরা যে হিমালয় পর্বতমালা যেটা আছে সেটা বিরাট বড় উঁচু। আবার এইদিকে আরেকটা সবথেকে নিচু। এবার প্রশ্ন হচ্ছে এইরকম যদি একটা এবড়ো-খেবড়ো পৃথিবী সৃষ্টি হয়ে যায়, তাহলে পৃথিবীর একটা প্রবলেম দেখা দিতে পারে। পৃথিবীর যে ভারসাম্য আছে সেটা কিন্তু শেষ হতে পারে। অর্থাৎ পৃথিবী নিজের ভারসাম্য কখনোই শেষ করতে চাইবে না। এর জন্য পৃথিবী কি করবে? নিজের মধ্যে একটা সমতা বজায় রাখার চেষ্টা করবে। এই সমতাটা কিভাবে বজায় থাকছে তার উপর যেসব তত্ত্বগুলো চলছে সেগুলোই কিন্তু সমস্থিতির ধারণা। আর কিচ্ছু না। মানে হিমালয় পর্বতমালা এইখানে রয়েছে আর এইখানে রয়েছে ১১,০৮৩ মিটার সমুদ্রের গভীরতা। তো এরা দুজন কিভাবে নিজেদের মধ্যে সমতা বজায় রাখতে পারছে? এটাকেই কি বলা হচ্ছে? তোমার সমস্থিতির ধারণা। এবার দেখো, সেটাই সমস্থিতির সংজ্ঞায় বলা হচ্ছে। এবার প্রশ্ন, এই যে সমস্থিতি জিনিসটা হচ্ছে সেটা কিভাবে হচ্ছে? সেটা সম্পর্কে আমরা বুঝার চেষ্টা করব। দেখো, সমস্থিতি যেটা হচ্ছে সেটা বুঝতে গেলে আমাদের ১ম জানতে হবে তোমার তরলের বৈশিষ্ট্য সম্পর্কে। তরল। কোনো বস্তুকে কোনো বস্তুকে যদি তরলের মধ্যে ডোবানো হয়, যে বস্তু যত হালকা হবে সে বস্তু তত উঁচুতে অবস্থান করবে এবং যে বস্তু যত ভারী হবে সে বস্তু তত নিচে অবস্থান করবে। এটা কিন্তু তরলের একটা সিস্টেম। তরলের সিস্টেমটার সাথে আমাদের সমস্থিতির কি ধারণা সেটা বোঝার চেষ্টা করি। আমাদের পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন বলা হয় সূর্যের একটা বিস্ফোরণ ঘটেছিল সূর্যের মধ্যে। এই বিস্ফোরণের ফলে কি হয়েছিল? আমাদের যেসব গ্রহগুলো আছে সেগুলো সৃষ্টি হয়েছিল। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, ইউরেনাস, নেপচুন, প্লুটো, অনেক সবাই রয়েছে। এর ফলে কি হয়েছিল? অর্থাৎ দেখো লিখে দিয়েছি প্রত্যেকটি গ্রহ সূর্য থেকে আগুনের গোলা হিসেবে বেরিয়ে এসেছিল। তাই প্রত্যেক গ্রহ সৃষ্টির ১ম পর্যায়ে কেমন ছিল? গলন্ত অগ্নিপিণ্ড। দেখো এখানে অগ্নিপিণ্ডটা কিন্তু গুরুত্বপূর্ণ শব্দ নয়। এখানে গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে গলন্ত শব্দটা। অর্থাৎ পৃথিবী যখন ১ম সৃষ্টি হয়েছিল তখন কিন্তু সে গলন্ত বা তরল অবস্থায় ছিল। একটাই সিস্টেম। তরল অবস্থার একটাই সিস্টেম। যে জিনিস যত ভারী হবে তাকে তত তলায় রাখবে এবং যে জিনিস যত হালকা হবে তাকে তত উপরে রাখবে। এবার বোঝো, এই তরল অবস্থায় থাকার সময় পৃথিবীতে আরো কয়েকটা জিনিস ঘটেছিল। পৃথিবীর আকৃতি। পৃথিবীতে আমরা একটা জিনিস জানি, তোমার ধরো এটা নিরক্ষীয় অঞ্চল, এটা মেরু অঞ্চল। আমি মাঝ বরাবর টেনে দেখানোর চেষ্টা করছি। নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর গতিবেগ সবথেকে বেশি। প্রত্যেকটার গুরুত্ব আছে কিন্তু, বুঝতে পারবে। এবং মেরু অঞ্চলের গতিবেগ সবথেকে কম। এর ফলে কি হলো? পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলটা একটু স্ফীত বা মোটাপাড়া হয়ে গেল এবং মেরু অঞ্চলটা একটু চেপ্টে বসে গেল, যে কমলা লেবুর মতো আকার ধারণ করলো। এই সময় আরো কিছু ঘটনা ঘটল। কিছু এরিয়া বিরাট স্থান দখল করে নিল। কি হয়েছিল? এটা যখন ধীরে ধীরে ঠান্ডা হতে থাকলো কিন্তু ভেতরটা তো ঠান্ডা হয়নি। ভেতরের কিছু জিনিস বাইরে বেরিয়ে এলো এবং কিছু জিনিস আবার ভেতরের দিকে ঢুকে গেল। দিয়ে কি হলো? কোনো একটা স্থান গভীরতম হয়ে গেল, কোনো একটা স্থান কি হলো? উচ্চতম হয়ে গেল। যেটা আমরা কিছুক্ষণ আগে বললাম। অর্থাৎ পৃথিবী কিন্তু সম্পূর্ণ গোলা রইল না। যাকে আমরা জিওট বা অভিগত গোলক নাম দিলাম। যার নাম কি দিলাম আমরা? জিওট বা অভিগত গোলক। এটা আমরা বুঝতে পারলাম। অর্থাৎ এই সমস্ত ঘটনা যেগুলো ঘটছে সেগুলো পৃথিবীর কিন্তু গলন্ত অবস্থায়, অর্থাৎ একটা উল্কাপিণ্ড হিসেবে যখন পৃথিবীর সৃষ্টি হয়েছিল সেই সময় কিন্তু ঘটনাগুলি ঘটছে। এর ফলাফল কি হতে পারে?
দেখো, পৃথিবীর এই ওপরের স্থানটা হচ্ছে মহাদেশ এবং নিচের স্থানটা হচ্ছে মহাসাগর। তো কি হচ্ছে, পৃথিবীতে যেসব জিনিসগুলোর ওয়েট বেশি, কিসের ওয়েট বেশি একটু বুঝি। ধরো লোহা, নিকেল, ক্রোমিয়াম, এদের ওয়েটগুলো কি হচ্ছে, বেশি হচ্ছে। তাই এরা পৃথিবীর প্রায় মহাদেশের ক্ষেত্রেও তলার দিকে অবস্থান করছে। তার উপর আরো কিছু হালকা, তার উপরে সম্পূর্ণ হালকা। অর্থাৎ পৃথিবীতে কি হচ্ছে, পৃথিবী নিজের ওয়েট ধরে রাখার জন্য যারা সবথেকে হালকা জিনিস রয়েছে তাদেরকে উপরে রেখে দিচ্ছে এবং যারা সবথেকে ভারী আছে তাদের নিচে রেখে দিচ্ছে। সেম ভাবে মহাসাগরের দিক থেকেও সেম হচ্ছে, যারা সবথেকে নিচে রয়েছে তারা ভারী এবং যারা সবথেকে উপরে আছে তারা হালকা। এতদূর পর্যন্ত আশা করছি সবাই বুঝতে পেরেছ। এটাই আমরা অনেক আগেই ক্লাস 8 এর সিলেবাসে পড়েছিলাম। পৃথিবীর অন্তর্মহলে কি হয়েছিল, আমরা পৃথিবীর অন্তর্মহলকে 3 ভাগে ভাগ করে নিয়েছিলাম, কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, ভূত্বক। তো কি হয়েছিল, কেন্দ্রমণ্ডল যেটা ছিল সেটাকে কিন্তু নিফেসীমা নাম দেওয়া হচ্ছিল, গুরুমণ্ডলকেও ক্রোফেসীমা, নিফেসীমার মধ্যে অনেকটা রাখা হচ্ছিল এবং সবার উপরে কিন্তু শিয়াল সীমা ছিল। অর্থাৎ তলায় নি মানে হচ্ছে নিকেল, ফে মানে হচ্ছে লোহা, সিলিকা, ম্যাগনেসিয়াম, এই ধরনের জিনিসগুলো যেগুলো ভারী জিনিস সেগুলো কিন্তু তলার দিকে চলে গিয়েছিল, কারণ গলন্ত অবস্থায় ছিল। সেম ভাবে তোমার যে জিনিসগুলো হালকা ছিল সেগুলো উপরের দিকে চলে এসেছিল। এটাই যদি আমরা উল্টে দিই, পৃথিবীর উপরের দিকে যারা হালকা তারা উপরের দিকে থাকছে এবং যারা ভারী তারা নিচের দিকে থাকছে। এটিই কিন্তু সমস্থিতির ধারণা। অর্থাৎ সমস্থিতির ধারণায় আমরা একটা জিনিস পেয়ে গেলাম যে পৃথিবী যখন গলন্ত অবস্থায় ছিল, গলন্ত অবস্থায় থাকাকালীন এর মধ্যে অবস্থানকারী ভারী বস্তুগুলি অপেক্ষাকৃত নিচে এবং হালকা বস্তুগুলি অপেক্ষাকৃত উঁচুতে অবস্থান করতে থাকে, যার ফলে পৃথিবীর উঁচু এবং নিচু স্থানগুলির মধ্যে সমতা প্রতিস্থাপিত হয়। যেটা আমরা কিন্তু প্রথম সংজ্ঞায় পেলাম যে যেটা ভারী সেটা ভেতরের দিকে এবং যেটা হালকা সেটা উপরের দিকে হলো। এটাকেই কিন্তু আমরা সমস্থিতি বলতে থাকলাম। স্থিতি বললাম। অর্থাৎ সমস্থিতি হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা তোমার অবস্থান যাতে কি হচ্ছে হালকা বস্তুগুলো তোমার নিচের দিকে থাকছে, হালকা বস্তুগুলি অপর দিকে থাকছে এবং নিচের বস্তুগুলি উপর দিকে থাকছে। এটিই কিন্তু আমাদেরকে বিজ্ঞানী ডাল্টন বলছেন সংজ্ঞায়। অর্থাৎ এটা একটা বিজ্ঞানসম্মত সংজ্ঞা তিনি দিচ্ছেন। কি দিচ্ছেন সংজ্ঞাটা? যে ভূবিজ্ঞানীদের মতে তোমার সমস্থিতি হলো এমন একটি অবস্থান যা কি হচ্ছে হালকা বস্তুগুলোকে তলার দিকে ভারী নিচের দিকে রাখছে এবং ভারী বস্তুগুলোকে কি করছে উপর দিকে রাখছে। এটিই কিন্তু সমস্থিতির ধারণা। আশা করছি আমাদের বুঝতে তেমনভাবে কিছু অসুবিধা হয়নি কো। যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই ভিডিওটায় লাইক করবে এবং যদি মনে হয় যে বন্ধুদের মধ্যে শেয়ার করা দরকার, তবুও একটু চেষ্টা করবে শেয়ার করা এবং পছন্দ হলে অবশ্যই লাইক করবে। পরবর্তী ভিডিওতে আমরা নিজেরা আবার দেখা করব এবং এই সম্পর্কে ধারণা লাভ করব। ধন্যবাদ।